আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আজকে বরাবর মতো স্থানাঙ্ক জ্যামিতির একদম লাস্ট ক্লাস নিয়ে এসেছি। 7 নাম্বার ক্লাস, যে ক্লাসটির মাধ্যমে আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি একদম শেষ করব। এরপর শুধু আমাদের প্র্যাকটিস করতে হবে এই অধ্যায়ের এমসিকিউ এবং সৃজনশীল। যত প্রকারের বেসিক এবং অনুশীলনের যত অঙ্ক আছে সব আজকে শেষ হয়ে যাবে। তো যারা এর আগেও কয়েকটা ভিডিও যেগুলো হয়েছে লেকচার 1 থেকে শুরু করে যার যেটা করা হয় নাই সবাই করে আসবে। তা না হলে আসলে এই অধ্যায়ের সৃজনশীল এমসিকিউ পড়তে গেলে পারা যাবে না। তো এটা করতে হবে। আর আমি গত ভিডিওতে বলছি যে 50 জন সাবস্ক্রাইবার হলে আমি এমসিকিউ এবং সিকিউ ক্লাসটা নিতে পারবো, তাছাড়া পারবো না। তো সবাই আমাকে ক্লাসটা নেওয়ার জন্য হেল্প করবেন। তো আমরা আসলে 11.4-এর আজকে অনুশীলনী সলভ করার কথা, যেটার মধ্যে আমার বোর্ড বই আসলে যে এমসিকিউ এবং সৃজনশীলগুলা থাকে ওইগুলো আসলে আমাদের করতে হয় না, বাট করলে অসুবিধা নাই। আমরা এমসিকিউ এবং সৃজনশীল করব কোনটা, যেটা আমাদের গাইডে দেওয়া আছে, অর্থাৎ যেগুলা বোর্ডে আসছে ওইগুলা আমরা 100 এমসিকিউ যদি সলভ করি এবং 15 থেকে 20টা সৃজনশীল সলভ করি তাহলে হয়ে যায়। তো 10 নাম্বার অঙ্ক 1 থেকে 9 পর্যন্ত এখানে আমার এমসিকিউ এইগুলো আমি দেখাইলাম না। আমরা 10 নাম্বার দেখি যে কি বলছে। একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দু দিয়ে যায় এবং ঢাল এত। তাহলে কি দেওয়া আছে আমাদের? ঢাল দেওয়া আছে এবং একটি বিন্দু দেওয়া আছে। ঢাল এবং বিন্দু দেওয়া থাকলে কোন সূত্র পড়ে এটা আমি কালকে দেখাইছি। এই যে পৃষ্ঠাটা, ঢাল এবং একটি বিন্দু দেওয়া থাকলে y-1 ইকুয়াল m ইন্টু x-x1। এটার মধ্যে আমরা দিব ইনশাল্লাহ, এটা আইসা পড়বে। এটা আর মনে করি না যেটা আমার আর করে দেওয়া লাগবে, এরকম না। তো এগুলা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মানুষকে আগায় নেয়। আমি শুধু দেখাই দিলাম কোন সূত্র দিয়ে কিভাবে করতে হবে। এরপর বলছে 11 নম্বরে নিম্নোক্ত বিন্দু সমূহ দ্বারা অতিক্রান্ত সরল রেখার সমীকরণ। তার মানে কি, এই যে দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দু দিয়ে আমার সমীকরণ নির্ণয় করতে হবে। এটা কোনটা? এই যে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। যেখানে এই সূত্রটার মধ্যে আমার x1, যেমন এখানে ক নাম্বারের ক্ষেত্রে যদি আমরা যাই, ক নাম্বারের ক্ষেত্রে আমরা দেখতে পারতাছি 1 হচ্ছে x1, 2 হচ্ছে আবার x2, 5 হচ্ছে y1, 4 হচ্ছে y2। তাহলে x মাইনাস x1 মানে x মাইনাস 1, এটা আমি যদি একটা লাইন যদি এখানে লিখি তাহলে আশা করি আর বাকি করার দরকার হবে না। তাহলে আমার দুইটা বিন্দু কি হয়, এ হচ্ছে আমার 1,5, বি হচ্ছে 2,4। তাহলে আমার সূত্রটা হচ্ছে x মাইনাস x1, x1 কত? 1, x1 মাইনাস x2, তার মানে 1 মাইনাস 2। তারপর হলো y মাইনাস y1, y1 মাইনাস y2। এইভাবে কইরা আমরা করতে পারবো। তো এটা যখন লিখছি কইরাই দেই, এটা -1 y মাইনাস 5 ডিভাইডেড বাই 1। এখন আমরা আর গুণ করলে হবে x মাইনাস 1 মাইনাস y প্লাস 5। পরে এই পাশেরগুলো আমরা এখানে আনবো। x মাইনাস 1 প্লাস y মাইনাস 5 ইজ ইকুয়াল 0। সুতরাং x প্লাস y মাইনাস 5 আর মাইনাস 1 তাহলে হলো মাইনাসের 6 ইজ ইকুয়াল 0। তাহলে দুইটা বিন্দু দেওয়া থাকলে কীভাবে সমীকরণটা নিয়ে আসতে হয়
সেটা আমরা শিখে গেছি, এটা আমরা করতে পারবো। তাহলে আমার 10 নাম্বার শেষ। 11 নাম্বারে যে 3টা অঙ্ক আছে একটা করে দিছি, আর বাকি 2টা সবার করতে হবে। আসলে সবই আমি কোনোদিন করে দিব না, কোনো অধ্যায়ই দিব না। সব যদি করে দিই তাহলে আসলে শেখা হবে না স্টুডেন্টদের। 12 নাম্বার বলছে নিম্নোক্ত প্রতিক্ষেত্রের সরল রেখার সমীকরণ নির্ণয় করো। এখানে আমার কি দেওয়া আছে, ঢাল এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, যেটাকে যে ওয়াই অক্ষের ছেদক বলে দিচ্ছে। ওয়াই ছেদক 5, মানে ওয়াই ছেদক বলতে ওই যে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ ওইটাই। তাহলে ওয়াই অক্ষের খণ্ডিত অংশকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ওয়াই অক্ষের খণ্ডিতাংশকে সি দ্বারা প্রকাশ করি, যার মান দেওয়া আছে আমার ক নাম্বারের ক্ষেত্রে 5, এবং ঢাল, ঢাল মানে কত, এম এর মান দিয়েছিল 3। আমরা যদি দেখি যে ঢাল দেওয়া আছে আর ওয়াই অক্ষের ছেদক অথবা খণ্ডিতাংশ দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এখানে আমরা এম এর মান এবং সির মান বসাই দিই সমীকরণ হিসাব করে। তো আশা করি এটা আর করে দেওয়ার দরকার নাই। তাহলে আমরা 13 নাম্বার এর অঙ্কগুলা পারবো না, 12 নাম্বারের অঙ্কগুলা পারবো। এবার আসছে আমাদের 13 নাম্বার। 13 নাম্বার বলছে নিম্নোক্ত রেখাসমূহ এক্স অক্ষ ও ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো। তারপর রেখাসমূহ এঁকে দেখাও। তাহলে আমি যখন ক নাম্বারে গেলাম, ক নাম্বারে ওয়াই ইকুয়াল 3x মাইনাস 3, তাহলে এটা এক্স অক্ষ কত বিন্দুতে সেট করে, এক্স অক্ষ স্পর্শ করলে ওয়াই 0, তাহলে 3x মাইনাস 3, তাহলে 3x হবে আমার 3 সমান, এক্স হবে আমার 1, তাহলে এক্স অক্ষকে ওয়াই 0, তার মানে 3,0 না 1,0, 1 আসে 1,0, 1,0। আবার যে সময় আমরা ওয়াই ইজ ইকুয়াল 3 ইন্টু 0 মাইনাস 3, এটা কখন দিব, ওয়াই অক্ষের সময় এক্স 0, তাহলে ওয়াই সমান কত হবে, 3 দিয়ে 0 গুণ করলে 0 যাব, 0 থেকে 3 বাদ দিলে হবে মাইনাস 3। তাহলে ওয়াই অক্ষকে 0,-3 এই বিন্দুতে সেট করবে। এরপরে আমরা রেখাটা আঁকার জন্য, মানে 13 নম্বরে 3টে অঙ্ক এইভাবে আমার করতে হবে। প্রথমে এক্স অক্ষ কে কোন বিন্দুতে সেট করে সেটা বের করতে হবে, এবং ওয়াই অক্ষ কোন বিন্দুতে সেট করে সেটা বের করতে হবে। এরপর আমরা একটা গ্রাফ নেব, গ্রাফ নিয়ে দেখব যে এই 1,0 এটা কোথায়, সাপোজ যে এখানে হবে, মানে ধনাত্মক এক্স অক্ষের দিকে 1 ঘর। তাহলে এখানে একটা বিন্দু হলো, আরেকটা বিন্দু হইতেছিল ওয়াই অক্ষে, যেটা হলো -3, মানে মাইনাস ওয়াই অক্ষ বরাবর 3 ঘর। সাপোজ ধরলাম এখানে 1 ঘর, এখানে 2 ঘর, এখানে 3 ঘর। তাহলে এই দুইটার মধ্যে আমরা একটা স্কেল বসাবো, স্কেল বসায় একটা দাগ টানবো। স্কেলের দাগটা আসলে কীরকম হয়, স্কেলের দাগটা আসলে আমরা যদি এই যে এরকমভাবে বসাই, তাহলে কিন্তু আমরা মোটামুটি একটা দাগ দিতে পারবো। এই যে এইদিকে এরকম একটা দাগ দিতে পারবো, মানে যেটা আমার দুইটা বিন্দু দিয়ে যাবে। তাহলে এটাই হবে, তাহলে এই যে আমি দুইটা বিন্দু দিয়ে গেল এই রেখাটা, তাহলে এই রেখাটার সমীকরণে কিন্তু আসলে আমার এই ওয়াই ইকুয়াল 3x মাইনাস 3 এই রেখা, মানে এটার এই রেখাটাই হচ্ছে আমার এই যে এই রেখা। কী করছি, প্রথমে এক্স অক্ষ কোন বিন্দু সেট করছে সেটা, এবং ওয়াই অক্ষ কোন বিন্দু সেট করছে, এই দুইটা বিন্দু আমরা একত্রিত মানে নির্দিষ্ট করছি, নির্দিষ্ট করে স্কেল বসাইছি, স্কেল বসাইয়া তারপরে রেখা টানছি। তাহলে এই রেখাটা আমরা এইভাবে নির্ণয় করব। তো তারপর রেখাসমূহ এইভাবে আমরা কোথায় করব, এটা আমরা গ্রাফে করব। তাহলে আমি মনে হয় বুঝাইতে পারছি বিষয়টা, যে নিম্নোক্ত রেখাসমূহ এক্স অক্ষকে ওয়াই অক্ষকে কোন বিন্দু সেট করে তা নির্ণয় করো। তাহলে সেটা নির্ণয় করবো যে এক্স অক্ষ কোন বিন্দু সেট করে, ওয়াই অক্ষ কোন বিন্দু সেট করে, এটা নির্ণয় করতে পারবো। তারপর রেখাসমূহ এঁকে দেখাও। এই যে রেখা যেখানে যেভাবে আঁকাইলাম, এইভাবে আমরা আঁকানোর চেষ্টা করব। তাহলে 13 নম্বরে যে আরও দুইটা আছে, ওই দুইটা হোমওয়ার্ক, ওগুলো আর করে দেব না। 14 নাম্বার বলছে k,0 বিন্দুগামী এবং কে ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের একটা বিন্দু এবং একটা ঢাল দেওয়া আছে। বিন্দু হচ্ছে আমার k,0, ঢাল হচ্ছে কে। তো
তাহলে হবে আমার ওয়াই মাইনাস জিরো ইকুয়াল কে ইন্টু এক্স মাইনাস কে। তাহলে আমরা ওয়াই সমান কে এক্স মাইনাস কে স্কোয়ার এটাই আমরা সমীকরণ বলতে পারি। যে এই সমীকরণটার মধ্যে আমার কে আছে, মানে আমরা এই সমীকরণটাকে কে এর মাধ্যমে প্রকাশ করছি। তাহলে কে এর মাধ্যমে নির্ণয় করা যেটা আমার করা হয়েছে, যদি রেখাটি এত বিন্দুগামী হয় 5,6 বিন্দুগামী হয় তবে কে এর মান কত? 5,6 বিন্দুগামী মানে 5,6, তার মানে প্রথমটা কার মান হয়? এক্স এর মান, পরের টাকার মান হয় ওয়াই এর মান। তাহলে আমরা এক্স এর জায়গায় লিখবো 5, ওয়াই এর জায়গায় লিখবো 6। 6 হবে আমার কে ইন্টু এক্স এর জায়গায় কত 5 মাইনাস কে স্কোয়ার। এবার দেখবো আমার কে এর মান কি আসে। আমি যদি সবগুলো এই পাশে আনি, কে স্কোয়ার মাইনাস 5k প্লাস 6 ইজ ইকুয়াল 0। এটাকে আমরা কে স্কোয়ার মাইনাস 2k মাইনাস 3k প্লাস 6 ইজ ইকুয়াল 0 দিতে পারি। তাহলে কে যদি আমরা কমন নেই, তাহলে কে মাইনাস 2 মাইনাস 3 কমন নিলে কে প্লাস মাইনাসে মাইনাস 3 6 মধ্যে যাবে আমার 2 বার। তাহলে আমার কে মাইনাস 2 কে মাইনাস 3 ইজ ইকুয়াল 0। এবার আমরা হয় অথবা দিব, যেখানে আমরা যেহেতু দুইটা রাশি কে মাইনাস 2 এবং কে মাইনাস 3, দুইটা রাশির গুণফল যেহেতু শূন্য, তার মানে প্রত্যেকটা রাশি সমান শূন্য। তাহলে আমরা যদি কে মাইনাস 2 সমান শূন্য লিখি, সেখানে কে সমান আসবে আমার 2। আবার যদি কে মাইনাস 3 সমান যদি শূন্য লিখি, সেখানে কে মান আসবে আমার 3। তাহলে কে এর মান কি আমার হতে পারে? 2 হইতে পারে এবং 3 হইতে পারে। এটার নিয়মে এত বিন্দুগামী এবং কে ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ নির্ণয় করা, যদি রেখাটি -2,1 বিন্দু দিয়ে অতিক্রম করে তবে কে এর সমানুপাতিক নির্ণয় করো। এটা আমি আর করে দেবো না, এটা ইনশাল্লাহ পারবেন, আমি জানি এটা সবাই পারবে, কারণ 14 নাম্বার আর 15 নাম্বার একদম সেম হুবহু অঙ্ক, একদম একই নিয়ম। একটি রেখা এত বিন্দু দিয়ে যায় এবং ঢাল এত, রেখাটি যদি এত বিন্দু দিয়েও যায় তবে কে এর মান কত? তবে কে এর মান কত? তাহলে কি করছে, একটি রেখা এত এবং এত ঢাল, এখানে বুঝতে হবে আমার 16 নাম্বার যে এ একটা বিন্দু দেওয়া আছে -2,3, এই রেখাটি এই বিন্দু দেওয়া যায় এবং ঢাল হচ্ছে হাফ, এবং রেখাটি 3, বিন্দু দিয়েও কিন্তু যায়। তার মানে কি, এটাকে আমরা বি ধরতে পারি। তাহলে এই দুইটা বিন্দুগামী রেখার ঢাল কত হবে? এই দুইটা বিন্দুগামী রেখার ঢাল হবে 3 - k ডিভাইডেড বাই -2 - 3, মানে y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। এই তন্ত্র ঢাল নির্ণয় করাম, ঢাল কত দেওয়া আছে আমার 1/2। তাহলে এই সমীকরণ থেকে ইনশাল্লাহ কে এর মানটা নিয়ে আসতে পারবেন। শুধু আর গুণ করবো, তারপরে সবগুলোকে এক পাশে আনবো, অথবা কে এক পাশে আর ধ্রুবকগুলো আরেক পাশে নিব, তাহলে হিসাব করবে। 17 নম্বর বলছে 3 ঢাল বিশিষ্ট একটি রেখা। তাহলে একটা সরল রেখার যার ঢাল কত 3, ওই রেখাটা -1,6 বিন্দু দিয়ে যায় এবং x অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। এ বিন্দুগামী অন্য একটি রেখা x অক্ষকে এত বিন্দুতে ছেদ করে। আচ্ছা, যাই হোক, বলছে এ বি ও এ সি রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এ বি রেখার সমীকরণ যখন আমরা নির্ণয় করব, এ বি, তাহলে আমার এ বিন্দুটা দেওয়া আছে, এ বিন্দু দেওয়া আছে, বলছে এত ঢাল বিশিষ্ট একটি রেখা এক্স অক্ষকে এত বিন্দুতে। তাহলে এই রেখার সমীকরণটা আমার আগে নির্ণয় করতে হবে। তাহলে তিন ঢাল বিশিষ্ট একটি রেখা এত বিন্দু দেওয়া যায়, ঢাল আর একটা বিন্দু যখন দেওয়া থাকে তখন আমরা যেটা লিখি
যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত এখানে 6, এম হচ্ছে 3 ইন্টু এক্স মাইনাস মাইনাসে প্লাস x1 মানে -1, ওইখানে মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে এরকম হইল। এখন এটা হয় আমার সমীকরণ। বলছে এই রেখাটি কি করে, এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারি, এক্স অক্ষকে স্পর্শ করে, সেখানে ওয়াই কত 0, তাহলে ওয়াইয়ের জায়গায় 0 -6 দিতে পারি, আর 3 দ্বারা গুণ করে দেয় 3x + 3 হবো। এবার আমার 3x হবো -6 - 3, তার মানে -9, তাহলে x হবো -9/3, তার মানে -3। তার মানে এই সমীকরণ এটা আমাদের ফাইনালি জানার দরকার নাই, আমাদের এ বিন্দুতে দেওয়া আছে। এ বিন্দু হচ্ছে আমার -1,6, বি বিন্দু আমরা কত পাইলাম, যেহেতু এক্স অক্ষকে স্পর্শিত মানে y0 আর x এর মান আমরা কত পাইলাম -3। আর বলা আছে এ বিন্দুগামী অন্য একটি রেখা যা এক্স অক্ষকে এত বিন্দুতে ছেদ করে। তাহলে সি বিন্দুটার স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে 2,0। আচ্ছা, তাহলে আমরা যখন এ বিন্দু আর বি বিন্দু নিলাম, তখন আমাদের এই দুইটা বিন্দু দিয়া, এই এ বিন্দু আর বি বিন্দু দিয়ে আমরা একটা সমীকরণ নির্ণয় করতে পারবো, যেটা হবে আমার এ বি রেখার সমীকরণ। আর এ বিন্দু আর সি বিন্দু নিয়ে একটা সমীকরণ নির্ণয় করব, সেটা হবে আমার এসি রেখার সমীকরণ। এবং এই তিনটা বিন্দু দিয়ে আমরা ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে পারতাম, প্রথমে এ বিন্দুটা লিখব -1,6 -3 0 2 0, এবং প্রথমে যেটা লিখছি ওটা আবার রিপিট করব। এই সূত্র দিয়ে আমরা এভাবে আগে গুণ করে যাব, তারপরে মাইনাস দিয়ে আবার এইদিকে গুণ করব। এটা আসলে সবাই পারবেন। তো এইভাবে আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো আমার এগুলাই চাইছিল, বলছিল যে এ বি রেখার সমীকরণটা নির্ণয় করা, যেটা আমি নির্ণয় করতে হবে কীভাবে দেখাইছি। এসি রেখার সমীকরণ কীভাবে নির্ণয় করতে হবে সেটাও দেখাইছি। আর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হবে সেটাও দেখাইছি। এখন শুধু প্র্যাকটিস, কারণ অধ্যায় শেষ, অধ্যায় এখন আর কিছু নাই পড়ানোর মতো। 18 নাম্বার বলছে, দেখাও যে y - 2x + 4 = 0 এবং 3y = 6x + 10 রেখাদ্বয় পরস্পর ছেদ করে না। তার মানে কি, এই যে আমরা 13 নম্বর অঙ্কটা যে করলাম, যে একটা রেখা কীভাবে আঁকাইতে হয়, ওইভাবে আমরা এই সমীকরণের একটা রেখা টানবো এবং এই সমীকরণের একটা রেখা টানবো। দেখব যে একটা সরল রেখা আর একটা সরল রেখাকে স্পর্শ করে না। অর্থাৎ একটা রেখার সমীকরণ যদি হয় এরকম, আর একটা সরল রেখার সমীকরণ হবে সাপোজ এরকম, তাহলে একটাকে আরেকটাকে স্পর্শ করছে, উত্তর হবে না। তো এরকমই হবে। তাহলে কি হবে, এখানে যে দুইটা সমীকরণ আছে, দুইটা সমীকরণের রেখা দুটাই যে এরকম হবে, মানে হতে পারে আর কি, অথবা এরকম না হইয়া আরও বিভিন্ন রকম হইতে পারে। যেমন একটা হলো এরকম, আরেকটা হলো এরকম, দুই জায়গায় তো আছে, ছেদ করা নাই তো, এরকম ছেদ করবে না, এক কথায় ছেদ করবে না, মানে স্পর্শ করবে না। রেখাদ্বয় চিত্র এঁকে ব্যাখ্যা করো যেন সমীকরণ দুইটির সমাধান নাই। সমীকরণ দুইটির সমাধান থাকবে কখন, যখন দুইটা স্পর্শ করবে। আমরা দেখতে পাচ্ছি কি, সরল রেখা দুইটি একে অপরকে স্পর্শ করে নাই, সুতরাং এদের কোনো সমাধান নাই। এদের কি নাই, কোনো সমাধান নাই। y = x + 5, y = -x + 5 এবং y = 2 সমীকরণ তিনটি একটি ত্রিভুজের তিনটি বাহু নির্দেশ করে। ত্রিভুজটি আঁকো এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে
এই সমীকরণের একটা রেখা আঁকবো, এই সমীকরণের একটা রেখা আঁকবো, তিনটা রেখা দ্বারা আবদ্ধ একটা ত্রিভুজ হবে। কেমন? যেমন সাপোজ প্রথম রেখার সমীকরণ সাপোজ এরকম হইল, দ্বিতীয় রেখার সমীকরণ সাপোজ এরকম হইল, তৃতীয় রেখার সমীকরণ সাপোজ এরকম হইল। তাহলে কি এই তিনটা মিলা কি একটা ত্রিভুজ উৎপন্ন করছে? তাহলে তিনটা সমীকরণ আমরা আগে আঁকাবো, তিনটা সমীকরণের রেখা তিনটা আগে আঁকাবো। দেখবো যে আবদ্ধ একটা ক্ষেত্র হইতাছে, একটা ত্রিভুজ ক্ষেত্র। এখানে এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, অথবা তিনটা বিন্দু কিন্তু আমরা নির্ণয় করতে পারি, মানে কোন কোন বিন্দুতে তারা ছেদ করতেছে এটা দেখে পরে এই যে এই সূত্র দিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। অথবা বাহুগুলার দূরত্ব নির্ণয় করে আমরা ওই যে এস মাইনাস বি এস মাইনাস সি দিয়েও করতে পারবো। তো এইভাবে আমরা ত্রিভুজটি আঁকাবো এবং ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব। 20 নাম্বার বলছে y ইকুয়াল 3x প্লাস 4 এবং 3x প্লাস y ইকুয়াল 10 রেখাদ্বয়ের ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, রেখাদ্বয়ের চিত্র আঁকো এবং x অক্ষ সমন্বয়ে গঠিত ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয় করো। এটা কি বললো? এখানে বলছে এই দুইটা রেখার সমাধান করতে হবে। আমরা ক্লাস 8 এ অঙ্কগুলো করছি, ওই যে প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, আর গুণন পদ্ধতি এবং লৈখিক পদ্ধতি, এই চারটা পদ্ধতি আমরা শিখছি। আরও একটা পদ্ধতি আছে কিন্তু ওটা আমরা এখনো শিখি নাই, আর ভবিষ্যতে শিখবো ইন্টারমিডিয়েটে। যাই হোক, ওই পদ্ধতির নাম এখন আর বললাম না। আমরা প্রতিস্থাপন পারি বা আর গুণন পারি বা লৈখিক বা অপনয়ন, যে পদ্ধতিতে পারি আমরা এই দুটার সমাধান করব। দুইটার সমাধান কইরা সাপোজ এটা তো আমাদের এক্স অক্ষ, এটা আমার এক্স অক্ষ, এই দুইটা সমীকরণ সাপোজ একটা হলো এরকম আর একটা হলো এরকম, তাহলে কি এক্স অক্ষের সাথে এটা একটা ত্রিভুজ উৎপন্ন করছে, এরকম হবে। তাহলে এক্স অক্ষের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করলো এই দুইটা রেখা, সেই সমীকরণটা আমার বের করতে হবে। সাপোজ দুটার ছেদবিন্দু এখানে হইল, দুটার ছেদবিন্দু কোথায় হইলো? এখানে। তাহলে আমরা যেভাবে টানবো এরকম বিভিন্নভাবে আমরা টাইনা এগুলা করতে পারবো। তো এগুলা করবো আমরা। বা 21 নাম্বার বলছে 2y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স ইকুয়াল 7 এবং y ইকুয়াল 2x মাইনাস 5 রেখাটি তিনটি সমবিন্দু, রেখা তিনটি সমবিন্দু অর্থাৎ একই বিন্দু দিয়ে অতিক্রম করে, একই বিন্দু দিয়ে অতিক্রম করে। আচ্ছা, এটা আমাদের প্রমাণ করতে হবে। তার জন্য আমরা যে কাজটা করব, প্রথমে এই প্রথম রেখা এবং দ্বিতীয় রেখা এই দুইটার সমাধান করব। এই দুইটার সমাধান করলে আমাদের একটা বিন্দু মানে এক্স এর একটা মান আসবে, ওয়াই এর একটা মান আসবে, যা দ্বারা আমাদের একটা বিন্দু হবে। এবং দেখব ওই বিন্দু দ্বারা আমাদের তৃতীয় রেখাটা সিদ্ধ হবে। ওই বিন্দু দ্বারা আমাদের কি হবে? তৃতীয় রেখাটা সিদ্ধ হবে। যদি হয় তার মানে কি রেখা তিনটি সমবিন্দু একই বিন্দু দিয়ে অতিক্রম করে, প্রমাণিত। আর এই দুইটা সমাধান করে সাপোজ আমরা এমন একটা বিন্দু পাইলাম যেটা দ্বারা আমার এটা সিদ্ধ হয় না। সিদ্ধ হওয়া মানে কি? সাপোজ এই দুইটার সমাধান করলে যে এক্স এর মান আর ওয়াই এর মান এটা তো আমার দেখায় দেওয়া লাগবো না। সাপোজ এটার সমাধান অতি সহজেই করা যায়। 2y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স ইজ ইকুয়াল 7। আমরা যদি দুটা যোগ করি তাহলে 3y ইজ ইকুয়াল টু 9, y ইজ ইকুয়াল 3। তাহলে y প্লাস এক্স এটা যদি 7 হয় তাহলে এক্স হবে আমার 7 মাইনাস 3, তার মানে 4। তার মানে আমার বিন্দুটা কত হইতেছে? 4,3। তৃতীয় বিন্দুটা হইতেছিল এত,
তাহলে আমরা যদি এই পাশে আমরা এক্সের মান বসাই 4, তাহলে রাইট হ্যান্ড সাইড কত আসতেছে আমার 2 × 4 - 5, তার মানে 4 × 8 থেকে 5 বাদ দিলে হয় 3। আর লেফট হ্যান্ড সাইড আমার কত আছে ওয়াইয়ের মান কত 3। তো রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড উভয়ের মান আমাদের কত আসছে 3 করে আসছে। তাহলে এই দুটো আমরা সমাধান করে যে বিন্দুটা পাইলাম ওই বিন্দু দ্বারা আমাদের তৃতীয় বিন্দুটা কী হইতাছে সিদ্ধ হইতাছে। এই কারণে আমরা এই যুক্তি থেকে আমরা বলতে পারি যে রেখা তিনটি সমবিন্দু অর্থাৎ একই বিন্দু দিয়ে অতিক্রম করে। সর্বলাস্ট অঙ্ক 22 নাম্বার, এই অঙ্কের মাধ্যমে আমরা শেষ করব। পরবর্তীতে আর দুইটা আছে, ওই দুইটা সৃজনশীল। শুরুতে বলছি সৃজনশীল আমরা গাইড থেকে সলভ করব, যেগুলা বোর্ড পরীক্ষায় আসছে। আমরা দেখবো যে ঢাকা বোর্ড 23, ঢাকা বোর্ড 24, ঢাকা বোর্ড 25, রাজশাহী বোর্ড 25, সিলেট বোর্ড 23, এগুলো দেখে আমরা এগুলো একদম 14-15 সাল পর্যন্ত যত সৃজনশীল আসছে সব সলভ করে ফেলবো গাইড থেকে। সেটা লেকচার, পাঞ্জেরি বা অনুপম, যে গাইডই হোক, যার কাছে যেটা আছে, এবং এমসিকিউ অপশনে যায় যত বোর্ডের যত এমসিকিউ আছে সব করে ফেলবো। গাইড থেকে কোনো এমসিকিউ এবং সৃজনশীল পড়বো না বই থেকে। ওয়াই ইকুয়াল এত মানে 4টা রেখা দিয়ে দিচ্ছে। এই চতুর্ভুজের 4টি বাহু নির্দেশ করে, চতুর্ভুজের 4টি বাহু নির্দেশ করে। তার মানে কি প্রথমটার দ্বিতীয়টার সমাধান করলে একটা মান আসবে। এটা চতুর্ভুজের একটা বিন্দু। প্রথমটার তৃতীয়টার সমাধান করবো, প্রথমটা চতুর্থটার সমাধান করব, তৃতীয়টা চতুর্থটার সমাধান করব। বিভিন্ন পদ্ধতিতে এগুলা করব। 4টা বিন্দু আমার নিয়ে আসতে হবে। এই 4টা বিন্দু একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু। চতুর্ভুজটা আমরা মানে এই রেখার সমীকরণ আঁকাবো, এই রেখার সমীকরণ আঁকাবো, এই রেখার সমীকরণ আবদ্ধ একটা চতুর্ভুজ হবে। সাপোজ একটা রেখা, তাহলে এটা একটা রেখা, এটা একটা রেখা, এটা একটা রেখা এবং এটা একটা রেখা, এরকম যদি হয় তাহলে 4টা রেখার সমীকরণ যা কিন্তু আমার একটা চতুর্ভুজ হয়েছে। এই চতুর্ভুজটা আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। বলছে কি যে চতুর্ভুজটি আঁকো, তাহলে এইভাবে আমরা 4টা রেখার সমীকরণ আঁকাই। রেখার সমীকরণ কিভাবে মানে সমীকরণের রেখা কিভাবে আঁকাইতে হয় এটা তো আমি শিখাইছি, 13 নম্বরে শিখাইছি ওইটা। তো এইভাবে আমরা চতুর্ভুজটা আঁকাবো। এই যে একটা চতুর্ভুজ হয়েছে, চতুর্ভুজ সাপোজ কথার কথা। আচ্ছা, আঁকো ক্ষেত্রফল 3টি ভিন্ন পদ্ধতিতে, 3টে পদ্ধতিতে আমার নির্ণয় করতে হবে, 3টে পদ্ধতি। তাহলে আমরা দেখব যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে নির্ণয় করব এবং পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। ওই যে ওটা দিয়ে মানে বর্গ দেখবো যে 4টা বাহু সমান, অঙ্কের ক্ষেত্রে যেটা হবে আর কি, 4টা বাহুর দৈর্ঘ্য সমান হবে, তাহলে রম্বস অথবা বর্গ। বাট পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবো, দেখবো যেটা মানে কি মানে হইতেছিল বর্গ, আর না মানলে রম্বস। বর্গের ক্ষেত্রফলের সূত্রটা কি, বর্গের ক্ষেত্রফলের সূত্রটা ছিল বাহু স্কোয়ার। ওইটা দিয়ে আমরা একটা করবো, এটা প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হইতেছিল আমার ওই যে পদ্ধতি 2, অর্থাৎ যে হাফ x1 y1 x2 y2 এরকম আমরা বিন্দু করে লিখা পরে এটা আর গুণ করে আমরা করতাম। এটা হলো দ্বিতীয় পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতিতে করব। তৃতীয় পদ্ধতি হইতেছে আমরা একটা কর্ণ করবো। কর্ণ দিলে আমার একটা ত্রিভুজ হয়। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কীভাবে নির্ণয় করি, ওই এস মাইনাস বি এস মাইনাস সি ওটা দিয়ে কইরা পরে সম্পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রফলকে আমরা 2 দ্বারা গুণ করব, যার কারণে আমার চতুর্ভুজটার ক্ষেত্রফল বের হবে। ওইটা আমার তৃতীয় পদ্ধতি। তাহলে 3টা পদ্ধতিতে আমরা এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে এবং মনে রাখতে হবে যে 3টা পদ্ধতির ক্ষেত্রফল যেন সমান হবে। 3টা পদ্ধতির ক্ষেত্রফল সমান হবে এবং সেটা আসবে আমার 18 বর্গ একক। আমি লেখা দিই, 18 বর্গ একক আসবে। এই অ্যান্সারটা আমি এখানে লিখে দিলাম। 22 নম্বরে আমি যে পদ্ধতিতে করি আমার অ্যান্সার কত আসতে হবে, 18 বর্গ একক। এটা যদি আসে তাহলে অ্যান্সার কারেক্ট, না আসলে ভুল। তো আজকে এই পর্যন্তই। আর
আজকের এই ক্লাসটা করার পরে এই অধ্যায়ের যে ক্লাসগুলো বাকি আছে, মানে একজন স্টুডেন্ট যদি বলে যে আমার এই ক্লাসটা করা হয় নাই, তাহলে করবেন। আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি এমসিকিউ এবং সিকিউ ক্লাসটা লাইভ ক্লাসের মাধ্যমে নিতে পারি। আর এরপরে কথা হইতেছে এলো যে আমাদের যে শর্ট সিলেবাস আর যে অধ্যায়গুলো আছে, এরপরে আসলে স্টুডেন্টদের কোন অধ্যায়টা পড়াইলে আসলে ভালো হয়, যেহেতু আজকে অধ্যায়টা শেষ হইলো। তো সেটা অবশ্যই সবাই কমেন্ট করবেন যে আমাদের এরপরে এই অধ্যায়টা পড়াইলে আমাদের উপকার হয়, তাহলে আমি সেই অধ্যায়টাই শুরু করব। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।